বিশ্বখ্যাত পুলিশি গোয়েন্দা সংস্থা বা পুলিশ অপারেশন যে একটা ইউনিট স্কটল্যান্ড ইয়ার্ড, সেটা কিন্তু মোটেই স্কটল্যান্ডে বা তার রাজধানী এডিনবার্গে নয়। ইংল্যান্ডের নিজস্ব কোনো আইনসভা নেই। ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এর যে আইনসভা, সেটাই ইংল্যান্ডের আইনসভা। ইংল্যান্ডের আইনসভা কিন্তু সর্বক্ষেত্রে এর যে কনস্টিটিউয়েন্ট কান্ট্রিগুলো আছে তাদের জন্য কিন্তু আইন তৈরি করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে ইংল্যান্ডের আইন কিন্তু ইউকে পার্লামেন্ট তৈরি করে দেয়। নমস্কার, ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত দুটো এপিসোডে দেখেছেন, প্রথম এপিসোডেও বলেছি যে ইংল্যান্ড কি করে, মানে হোয়াট ইজ ইংল্যান্ড, হোয়াট ইজ ইউকে, কিভাবে কার সঙ্গে কার কোথায় কি পার্থক্য, এবং তার পরের যে প্রতিবেদন সেখানে দেখিয়েছি যে কি করে ইংল্যান্ড থেকে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড হলো। তো এর পরিপ্রেক্ষিতে পরবর্তী যে ইস্যুটা চলে আসে যে ইংল্যান্ডের বা ইউকের যে প্রশাসনিক বা সাংবিধানিক কাঠামোটা কেমন, সে দেশটা কাদের মাধ্যমে কিভাবে চলে। ইন্টারেস্টিং ব্যাপার, এবং ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে যে ভারতের সঙ্গে অনেক ক্ষেত্রেই হয়তো ইংল্যান্ডের বা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড ইউকে, সংক্ষেপে আমি সব জায়গাতে ইউকে বলবো, তাই ইউকের হয়তো বেশ কিছু জায়গাতে মিল আছে, কিন্তু অমিলের জায়গাটাও কিন্তু স্পষ্ট, যদিও আমাদের ধারণা যে আমরা ব্রিটিশ মডেলকেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবারে বলবেন যে কোথায় পার্থক্য। আমাদের যেমন ধরুন পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্র বা বিহার বা এই যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এইগুলো হচ্ছে ভারতীয় যে সার্বভৌম দেশ, তার এক একটা অঙ্গরাজ্য। প্রত্যেকটা অঙ্গরাজ্যের যে স্ট্যাটাস এবং তাদের যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সব কিন্তু এক। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বলা যাবে না যে তারা এক, যদিও অনেকাংশে তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে। কীরকম, যে ভারতের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা অঙ্গরাজ্যের নিজস্ব একটা বিধানসভা আছে, একটা গভর্নর আছে, একটা মন্ত্রিসভা আছে, এবং এইগুলোকে বলা হয় অঙ্গরাজ্য, ফেডারেল সিস্টেম। কিন্তু ইউকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই যে স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, এরা কিন্তু হচ্ছে কনস্টিটিউয়েন্ট কান্ট্রি। কারণ এরা প্রত্যেকেই এক একটা করে কান্ট্রি ছিল। পরবর্তীকালে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং পরবর্তীকালে যে সাংবিধানিক যে একটা যে ইউনিয়ন অফ ক্রাউন্স, এর মাধ্যমে কিন্তু তারা একে অপরের সঙ্গে যোগ হয়ে কিন্তু এই রাষ্ট্রটা গঠন করেছে। এখানে মনে রাখা দরকার যে ইংল্যান্ড কিন্তু আয়তনে এবং লোক সংখ্যায় বা সম্পদে ইউকের প্রায় 80%, মোর দ্যান 80%। ফলে হোয়াট এভার ইজ ইংল্যান্ড, সেটাকেই আমরা মোটামুটিভাবে ইউকে হিসেবে ধরে রাখি। সেটা হচ্ছে মোটামুটি একটা থাম্ব রুল হিসাবে, কিন্তু ব্যাপারটা যদি আরও গভীরে বা মাইক্রো লেভেলে যাওয়া যায়, ব্যাপারটা এক নয়। প্রথম কথা হচ্ছে যে ইংল্যান্ডের নিজস্ব কোনো আইনসভা নেই, কারণ ইংল্যান্ড এই যে রাষ্ট্রটা গঠিত হয়েছে তাতে ইংল্যান্ডের সঙ্গে সবাই কিন্তু জড়িত এসেছে, এবং তারা এসছে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে। ফলে তারা এসছে তাদের একটা সংবিধানকে, তাদের একটা যে পার্লামেন্ট বা তাদের যে আইনি যে ব্যাপার ট্যাপার যেগুলো আছে সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু তারা এসে ঢুকেছে। ফলে ইংল্যান্ডের নিজস্ব আইনসভা না থাকলেও এই সমস্ত স্টেটের কিন্তু নিজস্ব আইনসভা আছে, এবং সেটা নিয়েই কিন্তু ইংল্যান্ডের এই বা ইউকের এই যে সাংবিধানিক বা প্রশাসনিক যে কাঠামোটা। আমাদের ভারতের সঙ্গে এইখানেই হচ্ছে পার্থক্য, কারণ আমাদের কোনো রাজ্যের কিন্তু কোনো সংবিধান নেই, কিন্তু স্কটল্যান্ডের সংবিধান আছে, স্কটল্যান্ডের পার্লামেন্ট আছে। ওয়েলসের পার্লামেন্ট আছে, ওয়েলসের কিন্তু একটা সংবিধানও রয়েছে।
তেমনি প্রত্যেকটারই একটা করে সংবিধান রয়েছে এবং একটা করে পার্লামেন্টও রয়েছে। কিন্তু যেটা তফাৎ হচ্ছে যে ভারতের অঙ্গরাজ্যে যেমন মুখ্যমন্ত্রী আছে, তার নামটা হচ্ছে চিফ মিনিস্টার। ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো চিফ মিনিস্টার নেই। ইংল্যান্ডের ক্ষেত্রে বলা হয় ফার্স্ট মিনিস্টার। যেহেতু ইউকের যে প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন গোটা ইউকের প্রাইম মিনিস্টার, তিনি স্কটল্যান্ডেরও প্রাইম মিনিস্টার, তিনি নর্দার্ন আয়ারল্যান্ডেরও প্রাইম মিনিস্টার এবং তিনি কিন্তু ওয়েলসেরও প্রাইম মিনিস্টার। ফলে ইংল্যান্ডের রাজাই হচ্ছেন ইউকের রাজা। ইউকের প্রধানমন্ত্রী সমগ্র যে ভূখণ্ড তার প্রধানমন্ত্রী, কিন্তু আইনগতভাবে কিন্তু এদের এক নয়। এই কারণে যে বেশ কিছু বিষয়বস্তু আছে যেখানে কিন্তু এই যে কনস্টিটিউয়েন্ট যে কান্ট্রিজগুলো আছে তারা কিন্তু নিজেদের জন্য আলাদা আলাদা আইন করতে পারে। কোনগুলো সেগুলো পরবর্তীকালে তো বলবো, কিন্তু তার আগে এটাকে একটা জাস্ট শুধুমাত্র সুবিধার জন্য বলে রাখা দরকার। আমাদের দেশে যেমন রয়েছে জয়েন্ট লিস্ট বা কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্ট, তেমনি সেখানেও রয়েছে একটা ডিভলিউশন অফ পাওয়ার। ডিভলিউশন অফ পাওয়ার মানে হচ্ছে যে কিছু কিছু কোন কোন ক্ষেত্রে এই ওয়েলস বা স্কটল্যান্ড বা নর্দার্ন আয়ারল্যান্ড নিজেদের জন্য আইন তৈরি করতে পারবে। ইংল্যান্ডের জন্য আইন কিন্তু এই ইংল্যান্ডের যে ইউকের যে সংসদ বা পার্লামেন্ট, তাদের আইনই কিন্তু ইংল্যান্ডের আইন। যেমন ধরুন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ওয়েলস, স্কটল্যান্ড বা এই ধরনের যে অঙ্গ যে দেশগুলো রয়েছে তারা নিজেদের আইন তৈরি করতে পারে, কিন্তু ইংল্যান্ডের জন্য যে আইন তৈরি করবে সেটা কিন্তু হচ্ছে ইউকের পার্লামেন্ট। 1998 সাল থেকে এই ডিভলিউশন অফ পাওয়ার সিস্টেমটা চালু হয়েছে। তার আগে বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভলিউশন ছিল এবং আরেকটা হচ্ছে এই যে পার্লামেন্টারি বা আইনগতভাবে যে ব্যাপারটা, সেটা কিন্তু মানে চালু হয়েছে 1998 সাল থেকে। এবং এই দেখেন এখানে এই স্লাইডেই দেখতে পাবেন যে কোন কোন আইনের মাধ্যমে কিভাবে কি হয়েছে। অর্থাৎ কিনা ইউকে বা যুক্তরাজ্যকে বলা যায় এক রাজা, একটাই রাষ্ট্রপ্রধান এবং সেটা হচ্ছে ব্রিটিশ রাজা। কিন্তু তিনটে যে অঙ্গরাজ্য আছে, মানে কনস্টিটিউয়েন্ট কান্ট্রি আছে, তাদের নিজস্ব কিন্তু একটা হেড অফ দি গভর্নমেন্ট আছে। হেড অফ দি স্টেট কিন্তু ইংল্যান্ডের রাজা কিন্তু বা ব্রিটিশ ক্রাউন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে হেড অফ দি গভর্নমেন্ট সেটা কিন্তু হচ্ছে ফার্স্ট মিনিস্টার। ইংল্যান্ডে কোনো ফার্স্ট মিনিস্টার নেই। তাই এইটা হচ্ছে মোটামুটি সাংবিধানিক পরিকাঠামো। এরপরে আসুন ভেতরে প্রবেশ করা যাক। কোন বিষয়গুলি যুক্তরাজ্য সরকার পরিচালনা করে এবং কোন বিষয়গুলির দায়িত্ব স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড সরকারকে দেওয়া হয়েছে। প্রথমে তো বললাম যে যেমন ধরুন শিক্ষা, যেমন ধরুন শিল্প, হেলথ, এগুলোতে কিন্তু ন্যাশনাল লেভেলে কোনো রকম আইন তৈরি হয় না, বা যেটা হয় সেটা শুধু ইংল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এবং বাকি যে যে রাজ্য বা এই যে তিনটে স্টেট আছে তারা কিন্তু নিজেদের জন্য আইন তৈরি করে। এবং এই আইন কারা তৈরি করে? এই যে তিনটে স্টেটের যে পার্লামেন্ট রয়েছে তারাই কিন্তু এই আইনটা তৈরি করে। এবং এদের নিজস্ব মন্ত্রিসভা হচ্ছে হুইচ ইজ হেডেড বাই দ্য ফার্স্ট মিনিস্টার। আবার বলছি, ইংল্যান্ডের কিন্তু কোনো ফার্স্ট মানে মিনিস্টার বলে কিছু নেই, কারণ ইংল্যান্ডে কোনো আইনসভাই নেই। ইংল্যান্ড মানে হচ্ছে যেন মূল নদী, সেখানে এসে অন্যান্য শাখা নদীগুলো এসে মিশেছে, সেই জন্যে তাদের হয়তো নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকলেও, এবং তারা কিন্তু ইংল্যান্ডের সঙ্গে এসে মিশেছে। ইংল্যান্ড কিন্তু তাদের সঙ্গে যৌথভাবে কোনো দেশ তৈরি করেছে, ব্যাপারটা মোটেই তা নয়। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটাই হচ্ছে ব্যবস্থা। এবার সাংবিধানিক দিক থেকেও ইংল্যান্ডে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নেই। স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড তিনটেও কিন্তু ক্ষমতাও কিন্তু এক নয়, তিনটে দেশের ডিভলভড ম্যাটার এর তালিকা কিন্তু আন্ডার। এই ডিভলভড ম্যাটারটাকে হুইচ হ্যাজ এ প্যারালাল ইন কনকারেন্ট লিস্ট অফ ইন্ডিয়া। অতএব ভারতের সঙ্গে ইংল্যান্ডের বা ইউকের যে কোথায় মানে সাংবিধানিকভাবে কোথায় কি মিল বা অমিল,
সেটা কিন্তু বুঝতে পারলেন। ইংল্যান্ডের শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত আইনকে পাস করে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইংল্যান্ডের ধরুন যে সমস্ত ব্যাপার রয়েছে, যে স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য যে লোকাল ইস্যু, সেটা কে ঠিক করে? সেটা কিন্তু করে ইউকে পার্লামেন্ট। ইউকে পার্লামেন্ট সেটা যে আইন তৈরি করছে, এই সমস্ত বিষয়ের যে ডিভলভ ম্যাটার, যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে ডিভলভ, ইংল্যান্ডের ক্ষেত্রে কোনো ডিভলিউশনের ব্যাপার নেই, কারণ ইংল্যান্ডটা হচ্ছে প্রধান রাজ্য। ফলে ইংল্যান্ডের আইনগুলো কিন্তু ইউকে পার্লামেন্ট তৈরি করে দিচ্ছে, এবং যে আইন তৈরিতে কিন্তু স্কটল্যান্ড থেকে শুরু করে ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ডের যে এমপিরা, তারাও কিন্তু ইংল্যান্ডের আইন তৈরিতে অংশগ্রহণ করছেন। কিন্তু তাদের দেশে যখন এই শিক্ষা বা এই স্বাস্থ্য সংক্রান্ত যে ব্যাপার ট্যাপারগুলো যখন আলোচনা হবে, সেখানে কিন্তু ব্রিটিশ এমপিদের কোনো রকম অধিকার থাকছে না। এইটা নিয়ে কিন্তু ও দেশেও একটা কিন্তু রিসেন্টমেন্ট বা বিক্ষোভ আছে, যে ইংল্যান্ডের যে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, তাদের ক্ষমতা কিন্তু সীমায়িত। এই যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটাকে বলে ওয়েস্ট লোথিয়ান কোশ্চেন। অর্থাৎ কিনা, ধরুন আবার রিপিট করছি ফর ক্ল্যারিটি, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যেহেতু পার্লামেন্ট আছে, অর্থাৎ স্কটল্যান্ড, ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ড নিজেদের আইন তৈরি করতে পারে। কিন্তু যেহেতু ইংল্যান্ডের নিজস্ব আইনসভা নেই, সেই জন্য ইংল্যান্ডের জন্য এই আইনগুলো কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করে দেয়, এবং যাতে এই তিনটে রাজ্যের যে এমপিরা আছে তারা কিন্তু তাতে অংশগ্রহণ করতে পারে। ফলে স্কটল্যান্ড ক্যান ডিকটেট বা ডিসাইড হোয়াট শুড বি দি এডুকেশন পলিসি অফ ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ডের এমপিদের সেই ক্ষমতা নেই। এটা ইংল্যান্ড মেনে নিয়েছে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ডের আলাদা করে কোনো পার্লামেন্ট নেই কেন? আবার বললাম, ইংল্যান্ড হচ্ছে প্রধান ভূখণ্ড, তাতে অন্যান্য ভূখণ্ড এসে জড়ো হয়েছে। সুতরাং যারা জড়ো হয়েছে তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জড়ো হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে না হলেও বাস্তবিক অর্থে ব্রিটিশ পার্লামেন্ট ইজ অ্যাকচুয়ালি দি গভর্নমেন্ট অফ দি পার্লামেন্ট অফ ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের জন্য আলাদা করে পার্লামেন্ট নেই, ইংল্যান্ডের জন্য আলাদা করে কোনো মন্ত্রিসভাও নেই। তো এইটা হচ্ছে এই পার্লামেন্ট সংক্রান্ত ব্যাপার। একটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, ইংল্যান্ডের জন্য আলাদা সংসদ না থাকার প্রধান কারণ তো বললাম ইংল্যান্ডের আকার এবং প্রাধান্য। ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট আগে থেকেই ইংল্যান্ডের সংসদ ছিল। সেই ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে কিন্তু স্কটল্যান্ডের এমপিরা বা ওয়েলসের এমপিরা বা নর্দার্ন আয়ারল্যান্ডের এমপিরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এইবারে প্রশ্ন উঠবে যে কি কি বিষয় আছে যেগুলো ব্রিটেনের যে পার্লামেন্ট বা ব্রিটিশ সিস্টেম যেগুলোকে অঙ্গরাজ্যগুলো হাতে ছেড়ে নেয়। তার মধ্যে একটা হচ্ছে অর্থনীতি, ব্যাংকিং, মুদ্রা, তারপরে ইমিগ্রেশন, কাস্টমস, অর্থাৎ কিনা যে সমস্ত ব্যাপারে তার রিপারকাশন বা ইম্প্যাক্ট হচ্ছে রাষ্ট্রব্যাপী, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অঙ্গ যে রাজ্য বা কনস্টিটিউয়েন্ট কান্ট্রির ওপর কিন্তু আইন করার কোনো ব্যাপার রাখা হয়নি। অর্থনীতি, যেমন কারেন্সি, ইংল্যান্ডের কারেন্সি আর স্কটল্যান্ডের কারেন্সির মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য নেই। সেই জন্যেই এই যে অর্থনীতির ব্যাপারটা ইংল্যান্ডে যিনি দেখাশোনা করেন, মানে অর্থাৎ ব্যাংকিং থেকে শুরু করে, এই যে আমাদের যেটা ফিনান্স মিনিস্টার ইংল্যান্ডের, সেই ফিনান্স মিনিস্টারকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। ব্যাংকিং ব্যবস্থার ওপর যে নিয়ন্ত্রণ, সেটাও কিন্তু ইউকে গভর্নমেন্টের ওপর নির্ভরশীল। এটার সঙ্গে কিন্তু কোনো অঙ্গরাজ্যের কোনো প্রভাব নেই। মুদ্রার ব্যাপারটাও কিন্তু সেই একই রকম ব্যাপার রয়েছে। এবারে যে ট্যাক্স, কোন ট্যাক্সকে কতটা কি নেবে বা নাবে, এই ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু যেহেতু ট্যাক্স ইজ ফলিং আন্ডার দি ফিনান্স মিনিস্ট্রি, অতএব লোকাল কিছু ট্যাক্সেস ছাড়া গোটা ট্যাক্স সিস্টেমটাই কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয়। এখানে কিন্তু স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড
বা ওয়েলসের গভর্নমেন্টের নিজস্ব কোনো রকম ভূমিকা নেই। এই জন্যেই ব্যাংক অফ ইংল্যান্ড, সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রধান ব্যাংক, এবং আরও অন্যান্য ব্যাংকও আছে, কিন্তু এটাই হচ্ছে প্রধান ব্যাংক। বিভিন্ন স্টেটে বিভিন্ন প্রধান ব্যাংকও আছে। এরপরে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পুলিশ। এই পুলিশেরও কিন্তু একটা ব্যাপার আছে। পুলিশ অপরাধ তদন্ত এবং যে ন্যাশনাল সিকিউরিটি, এই ব্যাপারটা তো ন্যাশনাল লেভেলে ডিসাইডেড হয়, রান বাই দি ইউকে গভর্নমেন্ট, ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট, অ্যান্ড কন্ডাক্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইউনাইটেড কিংডম। কিন্তু বিভিন্ন স্টেটের যে ব্যাপার ট্যাপার যেগুলো রয়েছে, রাজ্য নির্ভর যে সমস্ত ব্যাপার, সেগুলো চুরি ছ্যাঁচড়ামি, সেগুলো তো হচ্ছে যে সেখানকার পুলিশ ফোর্স দেখবে। কিন্তু যার সর্বব্যাপী যা যেখানে ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু এই ব্যাপারটা ব্রিটিশ পুলিশের হাতেই রেখে দেওয়া আছে, এবং তাদের যে প্রভাব সেটা কিন্তু দেশের মধ্যে সর্বব্যাপী, এবং প্রত্যেকটা স্টেটের যে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই ব্রিটিশ পুলিশকে তারা সাহায্য করতে বাধ্য। যুক্তরাষ্ট্রে FBI এর মতো সমগ্র দেশের জন্য একটি সাধারণ পুলিশ সংস্থা নেই। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন পৃথক পুলিশ ব্যবস্থা রয়েছে। স্কটল্যান্ডের ক্ষেত্রে রয়েছে পুলিশ অফ স্কটল্যান্ড। এই ক্ষেত্রেই বলছিলাম যে এই যে স্কটল্যান্ডের পুলিশকে কিন্তু মোটেই স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয় না। স্কটল্যান্ডের পুলিশ সার্ভিসের মধ্যেই পড়ে। এই যে স্কটল্যান্ড ইয়ার্ডটা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি লন্ডনের যে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস, এটাকেই বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ড। অর্থাৎ কিনা সিনেমাতে থেকে শুরু করে সাহিত্যের সব জায়গাতে যে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, নেভার মেক এ মিস্টেক দ্যাট স্কটল্যান্ড ইয়ার্ড ইজ সিচুয়েটেড ইন স্কটল্যান্ড অর এডিনবার্গ, নেভার। যদি কোনো অপরাধ একাধিক দেশে ছড়িয়ে পড়ে, যেমন ধরুন ওয়েলস, স্কটল্যান্ড, মানে এরকম মানে প্যান ন্যাশনাল যে একটা যদি এরকম অপরাধের তালিকা হবে, ধরুন কোনো অপরাধ স্কটল্যান্ডে গঠিত হয়েছে কিন্তু অপরাধী ইংল্যান্ডে পালিয়ে গেছে, অথবা প্রতারণা চক্র ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড তিনটি দেশে সক্রিয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ বাহিনীগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিন্তু তদন্ত পরিচালনা করে, এবং তারা একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে, প্রয়োজনীয় তথ্য যৌথ তদন্ত করে। আর যদি অপরাধটি হয় আন্তর্জাতিক মাদক মানব পাচার সংক্রান্ত বা বৃহৎ জালিয়াতি বা সংগঠিত অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে তদন্তে যুক্ত হয় ন্যাশনাল ক্রাইম এজেন্সি অথবা NCA। এই যে NCA অনেকটা ভারতের CBI বা NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির মতো। এদের দায়িত্ব হচ্ছে সমন্বয় করে চলা। কিন্তু যদি কোনো সন্ত্রাসবাদ বা বিদেশি বৃত্তি বা সাইবার হামলা ইত্যাদি হয়, তাহলে কিন্তু MI6 যুক্তরাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, MI6, আর MI6 হচ্ছে বৈদেশিক যে গোয়েন্দা সংস্থা। আমাদের এটার মধ্যে কিন্তু পার্থক্য, যারা খবর রাখেন বা যারা পড়াশোনা করেন তারা দেখেছেন, MI6 এবং MI6 বলেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আবার GCHQ, সাইবার নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা আছে, এবং সাধারণ অপরাধ পুলিশ তদন্ত করলে সংক্রান্ত বিষয়গুলির জন্য যুক্তরাজ্যের জন্য কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো এই ব্যাপারটা করে। আরেকবার একটু বলি স্কটল্যান্ড ইয়ার্ড আসলে কি। ব্যাপারটা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে স্কটল্যান্ড দেশের কিন্তু কোনো রকম সরাসরি যোগাযোগ নেই। অনেকেই মনে করেন স্কটল্যান্ড ইয়ার্ড বুঝে স্কটল্যান্ড পুলিশের সদর দপ্তর, যা বাস্তবে ভুল। স্কটল্যান্ড ইয়ার্ড হলো লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের ঐতিহাসিক নাম। 1829 সালে লন্ডনে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর সদর দপ্তর ছিল গ্রেট স্কটল্যান্ড ইয়ার্ড নামে একটি রাস্তার উপরে। রাস্তাটার নাম হচ্ছে, বোম্বাইতে যেমন ক্যালকাটা রোড পাওয়া যেতে পারে, তেমনি লন্ডনও পাওয়া গেছে গ্রেট স্কটল্যান্ড ইয়ার্ড রোড। সেই থেকেই কিন্তু এই স্কটল্যান্ড ইয়ার্ডের এরকম নাম। আর যে বিচার ব্যবস্থা, প্রত্যেকটা দেশের বিচার ব্যবস্থায় কিন্তু মানে তাদের নিজস্ব যে একটা ইউনিফর্মিটি রেখে কিন্তু তাদের মধ্যে বিচার ব্যবস্থাটা করে রাখা আছে, যে সেখানে লোকাল কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট মতো স্ট্রাকচারটা একই, এবং ইংল্যান্ডের যে বা ইউকের যে মানে সুপ্রিম কোর্ট, তারা কিন্তু যেগুলোর ন্যাশনাল মানে
ইম্প্যাক্ট বা রিপারকাশন রয়েছে সেই ধরনের জিনিসগুলোই কিন্তু সে মামলাগুলো শোনে। ভারতের মতো ইউনিটারি সিস্টেম নয় যে মুনসেফ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা মামলা কিন্তু চলে যেতে পারে যদি বাদী বিবাদী পক্ষের কেউ যদি মামলাটাকে সেইভাবে টেনে নিয়ে যায়। তা মোটামুটি এই হলো ইংল্যান্ডের প্রশাসনিক এবং সাংবিধানিক, ইংল্যান্ড অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের এটাই হচ্ছে সাংবিধানিক এবং প্রশাসনিক কাঠামো। স্বল্প জায়গার মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা করা তো সম্ভব নয়, সেই জন্য এখানেও সেই চেষ্টায় আমি খান্তি দিয়েছি। তবে নিজেও যতক্ষণে শিখছি সেইভাবে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আপনাদের অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমাকে আরও এই ধরনের এপিসোড করতে সাহায্য করবে। আপাতত এপিসোডটাকে এইখানে শেষ করছি। ইংল্যান্ড সংক্রান্ত পরের সিরিজের পরের যে এপিসোড সেটা অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। তখন পর্যন্ত নমস্কার।